হুম, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের চ্যাপ্টার 7 এর কেমিক্যাল রিঅ্যাকশনস এর লেকচার 2 তে সবাইকে ওয়েলকাম। আমি আলফেজ আনী। তো আমরা এই চ্যাপ্টারটি ইন ডিটেইলস আলোচনা করতেছি এবং পড়তেছি। তো স্টাডি করার সময় আমি বলে দিয়েছিলাম যে আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক একদম ইন ডিটেইলস পড়ব। তো লাস্ট ক্লাসগুলোতে বা লাস্ট ক্লাসে জাস্ট আমরা ছোট্ট একটা জিনিস পড়ছিলাম। সেটা হচ্ছে টপিক 1, চেঞ্জেস অফ ম্যাটার। সেখানে আমরা ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ এবং এদের পার্থক্য অর্থাৎ ডিফারেন্স পড়ছিলাম এবং শর্টকাট কিছু জিনিস শিখছিলাম। এবার আমরা পড়ব লেকচার 2 এ টপিক দ্য ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। মানে এই চ্যাপ্টারে যে কেমিক্যাল রিঅ্যাকশনস এগুলো আমার কিছু ক্লাসিফিকেশনস আছে। তো সেগুলো আমরা পড়ব। তো আজকে আমাদের টপিক কি তাহলে? আজকে আমাদের টপিকটা হচ্ছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন of chemical reactions. তো ভাইয়া ক্লাসিফিকেশন যে আমরা করব, আমরা চাইলেই ডিরেক্ট ক্লাসিফিকেশন করতে পারবো না। আমাদের এক্ষেত্রে ক্লাসিফিকেশনের কিছু ভাগ আছে, কিছু সেকশনস আছে। তো আগে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা তিনটা ক্লাসিফিকেশন যে পার্ট আছে, অ্যাকচুয়ালি বলে দিলাম যে ক্লাসিফিকেশনের তিনটা পার্ট আছে। তো প্রথম পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আগে লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। তো ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। তো আমার ফার্স্টে লিখি according to some cases, according to some, according to some cases, chemical reaction or chemical reactions can be classified, can be classified in various types, in various types. তো কি কি টাইপের আমরা ক্লাসিফিকেশন করতে পারি? তো আমরা এটা দেখে নিই। তিনটা টাইপ আছে। কয়টা? তিনটা টাইপ। তো ফার্স্ট টাইপ কি? ভাইয়া ফার্স্ট টাইপ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। এর মানে কেমিক্যাল রিঅ্যাকশনস এর ডিরেকশন কোনটা সেইটার উপর ডিপেন্ড করে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন ক্লাসিফাই করতে পারি। সেকেন্ড ওয়ান কোনটা তাহলে? ভাইয়া সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য হিট চেঞ্জিং অফ কেমিক্যাল রিঅ্যাকশন। তো আমাদের সেকেন্ডটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য heat changes or heat changing of chemical reaction। মানে আমাদের হিটের যে চেঞ্জটা পজিটিভ বা নেগেটিভ বা হিট চেঞ্জ কিভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস গুলা ক্লাসিফাই করতে পারি। অলরেডি আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস চ্যাপ্টার 6 এ দেখে আসছি। আমি ধরে নিচ্ছি তোমরা চ্যাপ্টার 6 এর মানে রিঅ্যাকশনস গুলো তোমরা জানো। নরমাল রিঅ্যাকশনে কি থাকে? রিঅ্যাকট্যান্ট থাকে আর প্রোডাক্ট থাকে। তারপর আমরা সামনে চ্যাপ্টার 6 এর ইন ডিটেইলস ক্লাসগুলো আপলোড করব ইনশাআল্লাহ। তো আরেকটা আছে নাম্বার 3, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা ইলেকট্রন ট্রান্সফার ইন কেমিক্যাল রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার কিভাবে হচ্ছে, এটা ইলেকট্রন তো ট্রান্সফার হয়, চ্যাপ্টার 5 এ পড়ছি আমরা। সেটা আমাদের আয়নিক বন্ড তৈরি করতে পারে অথবা আমাদের কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। তাহলে আমরা সেই হিসাব করে বলতে পারি যে অ্যাকর্ডিং টু দা electron transferring in chemical reaction, electron transferring
in chemical reactions। তাহলে আমরা এই তিন ভাবে হচ্ছে ক্লাসিফাই করতে পারি। তো আজকে শুধু আমরা অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস মানে ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশনস কে ভাগ করতে পারি বা আমরা অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশনস কে ডিরেকশন অনুযায়ী ভাগ করতে পারি, সেটা হচ্ছে আমরা পড়ব। তাহলে আমরা পরের পেজে যাই। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ classification of chemical reactions according to the direction তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস কে দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ইরিভার্সিবল আর একটা হচ্ছে রিভার্সিবল। তাহলে আমরা লিখে ফেলি, একটা হচ্ছে আমার ইরিভার্সিবল আর একটা হচ্ছে আমার রিভার্সিবল। ইরিভার্সিবল মানে হচ্ছে আমার একমুখী বিক্রিয়া, মানে একটা শুধু ডিরেকশন জাস্ট ওয়ান, মানে একটা দিকে ডিরেকশন আছে। আর একটা হচ্ছে আমার রিভার্সিবল, এটা হচ্ছে আমার উভমুখী। এটা নিয়ে আমরা ডিটেইলস মানে আলোচনা করব, সমস্যা নাই। একটা হচ্ছে ইরিভার্সিবল একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। তো অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন আমরা কেমিক্যাল রিঅ্যাকশনকে এই দুই ভাবে ভাগ করতে পারি। তো আজকে আমরা ইরিভার্সিবল রিভার্সিবল দুইটাই নিয়ে আলোচনা করব। তো আগে আমরা ইরিভার্সিবল রিঅ্যাকশন নিয়ে বা একমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তাহলে আমরা পরের পেজে যাই। ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন। ইরিভার্সিবল রিঅ্যাকশন। তো ভাই ইরিভার্সিবল রিঅ্যাকশন মানে কি? আচ্ছা, নামটা থেকে বোঝা যাচ্ছে যে এটা রিভার্স হয় না, মানে এটা একটা লিনিয়ার পথে যায়, একটা লিনিয়ার পাথে যায়, দেন এটা হচ্ছে আর ব্যাক করে না। কিরকম ব্যাক করে না? তার আগে আমরা রিঅ্যাকশন নিয়ে আলোচনা করে নিই। একটা রিঅ্যাকশন আমরা কিভাবে বুঝি? নরমালি আমরা পড়ছি একটা রিঅ্যাকশনে হচ্ছে কি থাকে, রিঅ্যাকট্যান্ট থাকে। সেই রিঅ্যাকট্যান্ট গুলো কি করে, তারা রিঅ্যাকশন ঘটায় এবং রিঅ্যাকশন ঘটানোর পরে কি তৈরি হয়, মানে প্রোডাক্ট তৈরি হয়। এটাই তো। যেমন আমি যদি বলি মিথেন ছিল একটা রিঅ্যাকট্যান্ট আর অক্সিজেন একটা রিঅ্যাকট্যান্ট, এই দুইটা হচ্ছে মিলে কি তৈরি করছে, আমার আমার হচ্ছে প্রোডাক্ট তৈরি করছে। কোনটা? কার্বন ডাই অক্সাইড আর ভেপর অথবা ওয়াটার। তাহলে ভাইয়া রিঅ্যাকট্যান্ট কোনটা? যারা হচ্ছে আমার রিঅ্যাকশন করছে, কে? মিথেন আর অক্সিজেন। আর প্রোডাক্ট কারা? এই রিঅ্যাকশনের কারণে যারা যারা হচ্ছে আমার কি হইছে, তৈরি হইছে, তারা হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে রিভার্সিবল রিঅ্যাকশনে এই রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের কাজটা কি, সেটা হচ্ছে দেখি আমরা। ভাইয়া ইরিভার্সিবল রিঅ্যাকশনে বলে যে রিঅ্যাকট্যান্ট একবার প্রোডাক্টে যাইতে পারবে বা তৈরি হইল, বাট আর রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে বা সরি রিঅ্যাকট্যান্ট হচ্ছে প্রোডাক্টে হচ্ছে তৈরি হইছে, বাট প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টে ফেরত আসতে পারবে না। আমি আবার বলি, ভাইয়া রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যাইতে পারবে, বাট প্রোডাক্ট এগেইন রিঅ্যাকট্যান্টে আসতে পারবে না। ওকে, এটাকে বলা হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন, মানে রিভার্স হয় না। রিঅ্যাকট্যান্ট একবার প্রোডাক্ট করে ফেললে তো সেই প্রোডাক্ট আবার রিঅ্যাকট্যান্টে আর আসে না। যেমন যদি বলি, এইখান থেকে বলা যায়, যেমন যদি ধরো মিথেন আর অক্সিজেন যদি আমি কি করি, কম্বাশন করি, তাহলে হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়েছে। তো এই কার্বন ডাই অক্সাইড ওয়াটার যদি আমি ধরো কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে চলে গেছে, উড়ে গেছে, তো আমি আর কার্বন ডাই অক্সাইড পেলাম না, তখন হচ্ছে আমি কি এই শুধু পানি দিয়ে কি আমি এটা তৈরি করতে পারবো? তৈরি করতে এগুলা পারবো না। আমি আরেকটা উদাহরণ দিই। সেই উদাহরণের আগে আমি ইরিভার্সিবল রিঅ্যাকশন কিছু লিখে নিই একটা জিনিস। তো আমরা ইরিভার্সিবল রিঅ্যাকশনকে এভাবে লিখতে পারি যে ইরিভার্সিবল রিঅ্যাকশন হলো
irreversible রিঅ্যাকশন হলো এমন কেমিক্যাল রিঅ্যাকশন বা এমন একটি কেমিক্যাল রিঅ্যাকশন এমন একটি কেমিক্যাল রিঅ্যাকশন যেখানে in which যেখানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু প্রোডাক্ট থেকে again আর রিঅ্যাকট্যান্ট পাওয়া যায় না। ওকে, মানে রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে আমার এমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যেটা হচ্ছে আমরা রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যাইতে পারবো, বাট প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টে আর ফেরত আসতে পারবো না। তাহলে উদাহরণ দেখা যায় একটা। উদাহরণ কি ভাই? উদাহরণ দেওয়া যায় হচ্ছে এমন উদাহরণ দেওয়া যায় কিরকম? এক্সাম্পল ভাই, এক্সাম্পল কি দেওয়া যায়? এক্সাম্পল দেওয়া যায় একটা রিঅ্যাকশন। ধরো আমার ক্যালসিয়াম কার্বনেট আমার ক্যালসিয়াম কার্বনেট আমি যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই, এই ক্যালসিয়াম কার্বনেটকে আমি কি দেই? হিট দেই। আমি ডেল লিখলাম, ডেল মিনস হচ্ছে হিট, ডেল মিনস হচ্ছে আমার হিট। আমি যদি হিট দেই তাহলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ভাই, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, পাথর মিনস লাইমস্টোন, এটা হচ্ছে আমার লাইমস্টোন। আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার লাইম, চুন। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমার গ্যাস। এখানে দেখা যায় যে লাইমস্টোন ছিল সলিড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সলিড, বাট কার্বন ডাই অক্সাইড গ্যাস। ক্যালসিয়াম কার্বনেট যখন হিটের মাধ্যমে ব্রেক হয়ে যায় তখন আমার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড কি করে? প্রডিউস করে। তাহলে আমি এখানে লাইমস্টোনকে বলতে পারি হচ্ছে রিঅ্যাকট্যান্ট, আর ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডকে বলতে পারি হচ্ছে এই দুইটাকে প্রোডাক্ট। এখানে ক্যালসিয়াম অক্সাইডের প্রোডাক্ট, কার্বন ডাই অক্সাইডের প্রোডাক্ট। বাট তুমি একটু চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে আমি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ঠিকই বানাইছি, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড তো পরিবেশে উড়ে যাবে। ধর একটা পাত্রের মধ্যে, একটা খোলা পাত্রের মধ্যে আমি হচ্ছে একটা খোলা পাত্র মিন্স ওপেন একটা পটের মধ্যে আমি এই রিঅ্যাকশন ঘটাইছি, ক্যালসিয়াম কার্বনেটকে ব্রেক করছি, হিট দিছি। হিট দিলে কি হবে? কার্বন ডাই অক্সাইডটা কি উড়ে চলে যাবে না? শুধু ক্যালসিয়াম অক্সাইড থাকবে আর কার্বন ডাই অক্সাইডটা আবার উড়ে চলে যাবে। এখন যদি কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায় তাহলে পাত্রে কি থাকলো? শুধু পাত্রে শুধু থাকলো এখন চুন, অর্থাৎ লাইন থাকলো। এখন কি আমি এই লাইন থেকে জাস্ট আমি এই লাইন থেকে কি আর ক্যালসিয়াম কার্বনেট বানাইতে পারবো? কজ কার্বন ডাইঅক্সাইড তো নাই। আমার ক্যালসিয়াম অক্সাইড থেকে তো ক্যালসিয়াম কার্বনেট আর বানাইতে পারবো না, কজ কার্বন ডাইঅক্সাইড কি আমার নাই। ক্যালসিয়াম অক্সাইড থেকে যদি ক্যালসিয়াম কার্বনেট আবার বানাইতে চাইতাম তাহলে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড আবার লাগতো। বাট কার্বন ডাইঅক্সাইড তো চলে গেছে, কজ আমি ওপেন পটের মধ্যে এই রিঅ্যাকশনটা ঘটাইছি। যদি এটা বন্ধ থাকতো, ক্লোজ থাকতো, তাহলে হয়তো আমি পারতাম। বাট আপাতত এইটা একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন, কজ কার্বন ডাই অক্সাইড ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারি এটা একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। তবে যেটা ইরিভার্সিবল রিঅ্যাকশন সেখানে রিঅ্যাকট্যান্ট টু প্রোডাক্টে জাস্ট এই চিহ্ন ইউজ হয়, এই যে এইটা জাস্ট নরমাল অ্যারো চিহ্ন ইউজ হয়। আশা করি বুঝতে পারছো যে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে গেছে। যদি প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট যাইতে পারতো তাহলে হয়তো এমন কিছু একটা চিহ্ন ইউজ হইতো, বাট আপাতত হচ্ছে না। আশা করি বুঝতে পারছো। তাহলে এই গেল আমার ইরিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে এই ডেফিনিশনটা আমি একটা সুন্দর মতো লিখতে পারি চাইলে তোমাদের জন্য। তাহলে এর ডেফিনিশনটা এমন হইতে পারে যে আ কেমিক্যাল রিঅ্যাকশন, ডেফিনিশনটা কিরকম হইতে পারে একটু লিখে ফেলি। ডেফিনিশন আমি সংক্ষেপে ডিএফএন লিখলাম। ওকে, আ কেমিক্যাল রিঅ্যাকশন
chemical reaction in which reactant or reactants একের অধিক হতে পারে, reactants can be break and produce products, but products cannot be converted or transferred, যেটা লিখে সমস্যা নেই, transferred into reactants। তাহলে আমি এটাকে কি বলতে পারি? এটাকে হচ্ছে আমি irreversible reaction বলতে পারি। then the reaction is called irreversible reaction। irreversible reaction আশা করি সবাই বুঝতে পারছো irreversible reactionটা কি। তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি দিতে পারি যে এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট, এটা হিট দিলে আমার ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইডটা কি হয় আমার পুড়ে যায়। এই ক্ষেত্রে আমার ক্যালসিয়াম কার্বন হচ্ছে লাইমস্টোন যেটা হচ্ছে সলিড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লাইম সলিড, বা কার্বন ডাই অক্সাইড গ্যাস, এজন্য হচ্ছে এটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় বা উড়ে যায়। ওকে, আশা করি তোমরা ইরিভার্সিবল রিঅ্যাকশনটা বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে এবার রিভার্সিবল রিঅ্যাকশনে যাই। কজ দেখো আমরা বলে ফেলছি যে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, মানে দেখো একটা হচ্ছে জাস্ট ওয়ান ওয়েতে যায়, আর রিভার্সিবল রিঅ্যাকশন তাহলে কি হবে, টু ওয়েতে যাবে, মানে এটা এখানেও যাচ্ছে আবার আবার ব্যাকে আসতেছে, যেটা আমরা এইভাবে লিখি। ওকে, এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনকে আমরা এইভাবে লিখি, আর ইরিভার্সিবল হচ্ছে আমরা এইভাবে লিখি। তো এটা ডিরেকশন। তো ডিরেকশনের জন্য আমরা ইরিভার্সিবল রিঅ্যাকশন শিখে ফেলছি, আমরা রিভার্সিবল রিঅ্যাকশনটা শিখে ফেলি। তাহলে আমরা পরের ইসে যাই, পরের পেজে গেলাম। এখন হচ্ছে আমরা 2 নাম্বার হচ্ছে আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মানে এটা থেকে তুমি বুঝতেই পারতেছো রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি। এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া, মানে ডিরেকশন ইন বোথ সাইডস, দুইটা সাইডে আমার কি আছে, এই রিঅ্যাকশন যেতে পারবে, দুইটার পাতে কি আছে আমার খোলা আছে, ওপেন আছে। ওকে, রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে আমার উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া। আর এটা কি ছিল আমার, এটা হচ্ছে আমার একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। ওকে, তো ভাই রিভার্সিবল রিঅ্যাকশন কি জিনিস? ভাই আগে আমরা আবার আসি, একটা রিঅ্যাকশন দেখবো, বা একটা রিঅ্যাকশনে নরমালি কি থাকে। একটা রিঅ্যাকশনের বোথ সাইডে হচ্ছে আমার রিঅ্যাকটেন্ট থাকে, সেই রিঅ্যাকটেন্ট থেকে হচ্ছে আমার, বা রিঅ্যাকটেন্ট একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, সেখান থেকে হচ্ছে আমার প্রোডাক্ট প্রডিউস হয় রিঅ্যাকটেন্ট থেকে। তো চিন্তা চিন্তা করে জিনিসটা এরকম যে রিঅ্যাকটেন্ট থেকে আমার প্রোডাক্ট প্রডিউস হইলো, আবার সেই প্রোডাক্ট ব্রেক হয়েছে, ব্রেক হয়ে আবার রিঅ্যাকটেন্টটা তৈরি হয়েছে। যদি দুই ভাবেই এই প্রসেস ঘটে, তাহলে সেই রিঅ্যাকশনসকে আমি, বা সেই রিঅ্যাকশন গুলোকে আমি রিভার্সিবল রিঅ্যাকশন বলতে পারি। একটা উদাহরণ দেই আমরা, তোমরা হাইড্রোজেন গ্যাস চিনো আশা করি, তোমরা আয়োডিন গ্যাসও চিনো বা ক্লোরিন গ্যাসও চিনো। ধরো হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস এরা মিলে আমার HCl গ্যাস তৈরি করছে। তো এটা অ্যাসিড বোঝা যাচ্ছে, একটা HCl গ্যাস আমার তৈরি করছে। তাহলে H2 এবং ক্লোরিন আমার HCl গ্যাস তৈরি করছে, এই জন্য আমি এই ডিরেকশন দিলাম, মানে এটা এই দিকে। আবার দেখা যায় যে এই HCl টা ভাঙতে পারে, ব্রেক হইতে পারে, ব্রেক হয়ে আবার
আমার H2 এবং Cl2 এই দুইটা গ্যাস তৈরি করতে পারে। সোজা ভাষায় H2 এবং Cl2 এরা হচ্ছে 2HCl করতে পারে। আবার 2HCl দুটো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা আবার ব্রেক হয়ে আমার হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস তৈরি করতে পারে। তখন আমি এই দুইটাকে একসাথে লেখার জন্য আমি এই অ্যারো ইউজ করি। এটা হচ্ছে আমার বোথ ডিরেকশন অ্যারো। তখন আমি কিভাবে লিখি? তখন আমি এইভাবে লিখতে পারি H2 প্লাস Cl2 2HCl, অথবা আমি এটাও লিখতে পারি অর অর আমি এইভাবে লিখতে পারি যে 2HCl বোথ ডিরেকশন H2 প্লাস Cl2 দুইটাই কারেক্ট। ওকে, দুইটাই কারেক্ট, কজ দুইটা থেকে হচ্ছে দুইটা হওয়া যায়। তো আশা করি বুঝতে পারছো যে রিঅ্যাক্টেন্ট হচ্ছে ক্যান বি কনভার্টেড ইনটু প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট অলসো ক্যান বি কনভার্টেড ইনটু রিঅ্যাক্টেন্টস, মানে দুইটাই পসিবল। তাহলে আমি বলতে পারি না যে রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে এমন একটি রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে এমন কেমিক্যাল রিঅ্যাকশন যেখানে রিঅ্যাক্টেন্টস যেখানে প্রোডাক্টে কনভার্ট হতে পারে, বা প্রোডাক্টে কনভার্ট বা ট্রান্সফার হতে পারে, আবার প্রোডাক্ট ভেঙে অথবা ভেঙে ব্রেক হয়ে কি করতে পারে? রিঅ্যাক্টেন্ট প্রডিউস করতে পারে বা কনভার্ট হতে পারে। প্রডিউস হতে পারে অথবা কনভার্ট হতে পারে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। এখন ভাই একটা উদাহরণ দেওয়া যায় না? তো অলরেডি উদাহরণ আমি দিয়ে ফেলছি তোমাদের, তারপরেও আমি আবার একটু সুন্দর মতো লিখি। উদাহরণটা কিরকম? ধরো একটা উদাহরণ দেওয়া যায়, কেবল বললাম যে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস এই দুটা রিঅ্যাক্টেন্ট, এরা চাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি করতে পারে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে H2 এবং Cl2 তৈরি করতে পারে। কিন্তু এগুলো কিন্তু গ্যাস, এটা মনে রাখতে হবে। আমি লিখে দিলাম পাশে যেগুলো হচ্ছে আমার কি গ্যাস। এই একটা উদাহরণ হতে পারে এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল হইতে পারে হচ্ছে ধরো হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস, এই দুইটা গ্যাসও কি হতে পারে আমার, এরা হচ্ছে মিলে কনভার্ট হতে পারে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসে। আবার আমি যদি বলি যে আরেকটা, লাইন টেনে নেই। ওকে, তাহলে আমি বলতে পারি 3 নম্বরটা বলতে পারি। কি বলা যায়? ধরো ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম কার্বনেট, কেবল বললাম যেটা একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়, ভ্যানিশ হয়ে যায়। বাট এটাও কিন্তু আমার রিভার্সিবল রিঅ্যাকশন হইতে পারে। কখন? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড কখন হতে পারে? যদি এটা একটা ক্লোজড কন্টেনারে হচ্ছে আমার এই রিঅ্যাকশন করানো হয়। ক্লোজড কন্টেনারে তো আর কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যেতে পারবে না, ভিতরে থাকবে। তো এখানে লিখতে পারি ক্লোজড কন্টেইনার। কন্ডিশনটা কি আমার? ক্লোজড কন্টেইনার কন্ডিশন। এই কন্ডিশনে হচ্ছে আমার এই রিঅ্যাকশনটা কি হতে পারে? আমার রিভার্সিবল রিঅ্যাকশন হতে পারে। তো রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে রিভার্স করতে পারবে, আমার রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে যেতে পারবে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টে যেতে পারবে। বাট ইরিভার্সিবল রিঅ্যাকশন আমার রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে ঠিকই যেতে পারবে, বাট প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্টে ঠিকই আসতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো আমি এটাকে একটু সংজ্ঞা ঠিক মতো লিখে দিই তোমাদের। ডেফিনেশন, এটার ডেফিনেশন। তো ডেফিনেশন কি হতে পারে? আ কেমিক্যাল রিঅ্যাকশন, আ কেমিক্যাল reaction in which
রিঅ্যাক্টেন্ট, এটা সংক্ষেপে লিখে দেই তাহলে ভালো হয়। ইন হুইচ both reactants and products can be converted into each other is called reversible reaction. Reversible reaction, এটা হচ্ছে প্রোডাক্ট। একটু মুছে দেই। ওকে, প্রোডাক্ট রিভার্সিবল রিয়াকশন। তো এক্সাম্পল কি দেওয়া যায়? এক্সাম্পল আমরা আরো শিখবো। উদাহরণস্বরূপ বইয়ের একটা এক্সাম্পল দিতে পারি। ধরো তোমরা দেখো অর্গানিক কেমিস্ট্রি কতটুকু পড়ছো কি জানি না, কারণ এখানের ক্লাসটা হচ্ছে 9, 10, দেন হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবা সবাই হয়তো দেখবা। তো এখানে হচ্ছে CH3 COOH, এটা হচ্ছে আমার চ্যাপ্টার 11 আছে, অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। তো তোমরা হয়তো এটা এখনো শিখবা নাকি শিখো না জানি না, এটা হচ্ছে আমরা অর্গানিকে পড়াবো, সমস্যা নেই। তো ধরো এখানে একটা অ্যাসিড আছে, এটা একটা অ্যাসিড, এটা হচ্ছে কি আমার একটা অ্যাসিড, HCl এর মধ্যে একটা অ্যাসিড। আর এখানে হচ্ছে আমার একটা অ্যালকোহল আছে CH3 CH2OH, একটা অ্যালকোহল আছে। তো এই অ্যালকোহল এবং অ্যাসিড এরা মিলে একটা অ্যাস্টার তৈরি করে। অ্যাস্টারটা দেখতে এমন, CH3COO CH2CH3, ওকে, প্লাস ওয়াটার। এটার নাম হচ্ছে আমার অ্যাস্টার, আর এটা হচ্ছে আমার ওয়াটার। তো আমি এটা বলতে চাই, এরা যদি রিঅ্যাক্টেন্ট হয়, এরা যদি আমার রিঅ্যাক্টেন্ট হয়, এরা যদি সবগুলো হচ্ছে আমার রিঅ্যাক্টেন্ট হয়, এটা প্লাস এইটা, আর এরা যদি আমার প্রোডাক্ট হয়, আমি এটা বলতে চাই যে অ্যাসিড এবং অ্যালকোহল এই দুইটা মিলে যদি আমার এস্টার আর ওয়াটার প্রডিউস করে, একইভাবে এস্টার বেক হয়ে ওয়াটারের সাথে মিলে এরা আবার অ্যাসিড এবং অ্যালকোহলও তৈরি করতে পারবে, প্রডিউস করতে পারবে। সো এই জন্য আমি এটাকে বলতে পারতেছি রিভার্সিবল রিঅ্যাকশন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা হচ্ছে মোটামুটি রিভার্সিবল রিঅ্যাকশন আর ইরিভার্সিবল রিঅ্যাকশন কি আমরা এই নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রিভার্সিবল রিঅ্যাকশন এবং ইরিভার্সিবল রিঅ্যাকশনের ডিফারেন্স পড়বো, এবং রিভার্সিবল রিঅ্যাকশন নিয়ে আরো কিছু আলোচনা করব। পাশাপাশি আমরা আরো কিছু এক্সপেরিয়েন্স পড়তে থাকবো এইভাবে, আর ডিটেলসে পড়তে থাকবো। তোমরা ট্রাই করবা যেন ক্লাসগুলা করে তোমরা যাতে সুন্দর মতো নোট করতে পারো, এবং বুকটাও রিডিং দিবা পাশাপাশি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।